আপনি যদি জীবনকে ভালোবেসে থাকেন তাহলে কখনোই সময় নষ্ট করবেন না, কারণ সময়ই জীবন তৈরি করে। এমন অনেক ব্যর্থ লোক আছে যারা জীবনের হাল ছেড়ে দেওয়ার সময় বুঝতেই পারেনি যে তারা সাফল্যের কতটা কাছাকাছি ছিল। সবাইকে শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আসসালামু আলাইকুম। ফজরের আজান হয়ে গিয়েছে। নামাজ পড়ে একটু কোরআন শরীফ তেলাওয়াত করেছি। তারপর বেশ কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, আর এখন ঘুম থেকে উঠে সব কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। কাপড়গুলো আগে থেকে আয়রন করা ছিল, সেগুলো আমি জায়গা মতো গুছিয়ে রাখছি। আয়রন তো আমিই করি, কিন্তু আমার কাপড় চোপড়গুলো খুব একটা বেশি আয়রন করা হয় না। শুধুমাত্র বাচ্চা আর বাচ্চার বাবারগুলোই বেশিরভাগ সময় করা হয়। বিয়ের আগে শুধু আমার বাবার আর আমার জামা কাপড়গুলোই আমি আয়রন করতাম। মাকে যদি বলতাম, মা তোমার কিছু আয়রন করা লাগবে, মা তখন বলতো, না আমার কোনো কিছু আয়রন করা লাগবে না, শুধুমাত্র তোমার বাবারগুলোই করো। এখন আসলে ব্যাপারটা বুঝতে পারি যে আমরা নিজেদেরকে অতটা গুরুত্বই দিই না যতটা গুরুত্ব বাচ্চার বাবা এবং বাচ্চাদেরকে দিয়ে থাকি। আমরা মনে মনে চিন্তা করি, ছেলে মানুষরা তো বাইরে সব সময় কাজ করে, ওদের পোশাক আশাকগুলোই ভালো থাকুক, আমরা গৃহিণীরা তো বাসাতেই থাকি, আমাদের খুব একটা বেশি বাইরেও যেতে হয় না, এরকমটাই মনে করি সব সময়। বিয়ের আগে দেখতাম মা রান্না বান্না করার পর মাছের বড় মাথা, গোস্তের বড় টুকরাগুলো সব সময় আমাদেরকে তুলে দিত, বাবাকে তুলে দিত। পরে মা যখন খাবার খেত দেখতাম আমরা যেগুলো পছন্দ করি না সেগুলো বেছে বেছে নিয়ে মা খেয়ে ফেলতো। এখন এই জিনিসগুলো খুব বেশি উপলব্ধি করি নিজেকে দিয়ে। মা যে কাজগুলো করত তার স্বামী, সন্তান আর সংসারের জন্য, এখন সেম কাজগুলো আমি করি আমার স্বামী, সন্তান আর আমার সংসারের জন্য। আর সংসার করার ক্ষেত্রে খুব বেশি যে জিনিসটা দরকার সেটা হলো ধৈর্য। যাদের অতিরিক্ত ধৈর্য তারাই একমাত্র নিজের সংসারটাকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারে। একটা বাচ্চা মায়ের পেটে 9 মাস থাকে। 9 মাস থাকার পর তাকে জন্ম দিয়ে এই পৃথিবীর আলো দেখাতে হয়। এখানেই কিন্তু শেষ না, তাকে লালন পালন করে বড় করতে হয়। কত রাত যে না ঘুমিয়ে কাটাতে হয় সেটা কিন্তু আমরা মেয়েরা, আমরা যারা মা হয়েছি তারা খুব ভালো করে জানি। এই ব্যাপারগুলো একটা ছেলে মানুষ কিন্তু কখনোই বুঝতে পারবে না যে আমরা কতটা কষ্ট করি। এখনই যদি আমার হাত কেটে যায় কিংবা কোনো কারণে আমি কোনো জায়গায় ব্যথা পাই, তাহলে কষ্টটা কিন্তু আমারই হবে, আমার কষ্টটা পাশের জন বুঝতে পারবে না। ব্যাপারটা কিন্তু ঠিক সেরকমই। আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ধৈর্য দিয়েছে দেখেন তো। একটা মা হওয়া কিন্তু চারটিখানি কথা না। হাজারো কষ্টের পরে বাচ্চা যখন পৃথিবীতে আসে, একটা মা তার বাচ্চার মুখ দেখে সব কষ্ট নিমিষের মধ্যেই ভুলে যায়। কষ্টগুলোকে তখন আর কষ্টই মনে হয় না। আসলে আমরা মেয়েরা মনে হয় এমনই, তাই না? আমি কিন্তু এখানে দুপুরের পর রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আমি সব সময় ইফতার তৈরি করার আগেই রান্নাবান্নাগুলো করে ফেলি। এখানে আমি ট্যাংরা মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি, সেগুলোই রান্না করব। আর ঢেঁড়স ভাজি করব। রমজান মাস তো প্রায় শেষ। আকিবের আবার বিরিয়ানিটা খুব বেশি পছন্দ, কিন্তু আকিবের বাবা আবার সেরকমভাবে খেতে চায় না, এজন্য আমি একদিনও রান্না করিনি। তো আকিব কিন্তু বেশ কয়েকদিন ধরেই বিরিয়ানি রান্না করার কথা বলছিল। তো ভাবলাম যে মুরগির গোস্ত যেহেতু আছে সেটা দিয়ে ওকে রান্না করে দিই। এখানে বিরিয়ানি রান্না করার জন্য মুরগির গোস্তটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বাসাতে টক দই ছিল না, এজন্য দুধের মধ্যে লেবু দিয়ে আমি টক দই বানিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। এর মধ্যে মাছটাও রান্না হয়ে গিয়েছে, টমেটো দিয়েই আমি মাছটা রান্না করেছি। আর এভাবে করে রান্না করলেই কিন্তু আকিবের আব্বু খেতে খুব বেশি পছন্দ করে। ঢেঁড়স ভাজিটা হয়ে গিয়েছে। আজকের ঢেঁড়স ভাজিটা আমি কিন্তু একটু সবুজ সবুজই রেখেছি, শেষের দিকে কিন্তু অনেকটাই তাড়াহুড়ো হয়ে যায়।
রান্না বান্না শেষ করা, ইফতার রেডি করা। আর ভাজির আইটেমগুলোর মধ্যে কিছু কিছু জিনিস আছে সেগুলো কিন্তু দাঁড়িয়ে থেকেই ভেজে নিতে হয়। একটু চুলার কাছ থেকে সরলেই কিন্তু পুড়ে যায়। আর এইদিকে বাসাতে যা যা ফলমূল ছিল সব কিছু কেটে আমি রেডি করে নিয়েছি। আজকের তরমুজটা একেবারেই ভালো ছিল না। আমি এখন এখানে একটা লাচ্ছি বানিয়ে নিচ্ছি। কিছুটা আমের রস দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা দই, আর শেষে দিয়ে দিব দুধ। এটা দিয়েই মূলত আমি লাচ্ছিটা বানিয়ে নিব। আর এটা খেতে কিন্তু খুব বেশি মজা লাগে। এটা কিন্তু অরিজিনাল আমের রস আমার ডিপ ফ্রিজে রাখা ছিল গত বছরের, সেটাই আমি দিয়ে দিয়েছি। এখানে আমি চিনিটা দিইনি, কারণ আমের রসগুলো প্রচুর পরিমাণে মিষ্টি ছিল। সবগুলো ভালো করে গুলিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় রাইস কুকারে আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে গাজর, মটরশুঁটি এগুলোও দিয়েছিলাম। আমার কাছে রাইস কুকারে পোলাও, বিরিয়ানি এগুলো রান্না করতে খুব বেশি সহজ লাগে। এজন্য বেশিরভাগ সময় আমি রাইস কুকারেই রান্না করে থাকি। মেন কথা হচ্ছে দাঁড়িয়ে থাকতে হয় না, বসিয়ে দিয়ে অন্যান্য কাজগুলো করা যায় আর কি। ইফতারের জন্য কিছুটা বিরিয়ানি আমি প্লেটে উঠিয়ে নিয়ে আসলাম। এর মধ্যে পাঁপড়গুলো ভেজে নিয়েছি, পেঁয়াজও ভেজেছি, সেমাই রান্না করেছি। আসলে এগুলো অফ ক্যামেরাতেই করেছি। ইফতারের আগ মুহূর্তে কি পরিমাণ যে দৌড়াদৌড়ি হয় সেটা কিন্তু বলে বোঝাতে পারবো না। একবার ইফতার রেডি করি, আরেকবার রান্নাঘরে দৌড় দিই। এর মধ্যে ছোট ছেলেটা কান্নাকাটি শুরু করে, ওকে কোলে নিয়ে আবার ঘরে বসিয়ে রেখে আসি কিছু একটা ফোনে দেখতে দিয়ে। এজন্য সব কিছু আর ভিডিও করা সম্ভব হয় না। একা হাতে সব কিছু সামলিয়ে ঠিক যতটুকু পারি ততটুকুই শুধু আপনাদের সাথে শেয়ার করি। ইফতার শেষ করে থালা বাসন ধুয়ে জায়গা মতো রেখে দিয়েছি। আর এখন চুলার সাইড পরিষ্কার করে নিচ্ছি। যতই মনে করি যে রান্নাঘরের কাজগুলো দ্রুত শেষ করে রান্নাঘর থেকে তাড়াতাড়ি বের হব, রান্নাঘর কিন্তু আমাকে কিছুতেই ছাড়তে চায় না। মানে এটা ওটা পরিষ্কার করতে করতে ঠিক দেরি হয়ে যায়। আমি যখন রান্নাঘরে কাজ করার পর ঘরে এসে দেখি যে রুমটার এই অবস্থা, একটু যে বসে রেস্ট করব সে উপায়টাও কিন্তু নাই। এই যে এখন এগুলো আবার পরিষ্কার করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের মেয়েদের জীবন, তাই না? এগুলো সব কিছু এখন জায়গা মতো গুছিয়ে রেখে পুরো বাসাটায় ঝাড়ু দিয়ে নিব। এরপর ছোট ছেলেটাকে বসে একটু খাবার খাওয়াবো। ও তো অনেকটাই ছোট, আমাদের ইফতারের খাবারগুলো ও সেরকমভাবে খেতে পারে না। একটু সময় নিয়ে বসিয়ে ওকে খাওয়াতে হয়। রান্নাঘরে এসে দেখি কি পরিমাণ এটাতে ধুলো পড়ে আছে। আমি সকালেই পরিষ্কার করেছি, আর সন্ধ্যা হতে হতে ধুলো পড়ে একেবারে ভর্তি হয়ে গিয়েছে। ভাই রে ভাই, কেউ জানতে রাস্তার পাশে বাসা নেবেন না। এই ধুলো পরিষ্কার করতে করতে আমার জীবন শেষ হয়ে গেল। সকালে পরিষ্কার করি, সন্ধ্যা হতে হতে ধুলো এসে আবারও সেই ভর্তি হয়ে যায়। দেখে মনেই হয় না যে সকালে এই জিনিসটাকে আমি পরিষ্কার করেছিলাম। এই নিয়েই আছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকার, ভালো থাকার চেষ্টা করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।